টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ঢাকা ও রাজশাহীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দামে মিশ্র প্রভাব পড়েছে। ঢাকায় বৃষ্টির অজুহাতে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা হয়েছে এবং ডিম ডজনে বেড়েছে 10 টাকা। তবে চালের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। আটাশ ও মিনিকেট চালের দাম কেজিতে 1-2 টাকা কমেছে। গত সপ্তাহে 75 থেকে 76 টাকায় বিক্রি হওয়া মিনিকেট চাল আজ বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকায়। ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা এবং বেশিরভাগ সবজি ও মাছের দাম চড়া। এদিকে রাজশাহীর বাজারেও জাত ও ওজন ভেদে মাছের দাম কেজিতে 30 থেকে 40 টাকা এবং কাঁচামরিচের দাম 2 সপ্তাহের ব্যবধানে 80 টাকা বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ক্রেতারা বাজার তদারকি ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তুলেছেন। মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনের না বিশ্বাস চলাফেরা। অন্যান্য পণ্যের দাম ঠিক আছে, বাট মাছ মাংসের দাম অনেক বেশি। কিনলাম 130 টাকা ডজন, আর দেশি ডিম কিনলাম হলো 230 টাকা ডজন। নিত্য প্রয়োজনীয় সবই দাম বাড়ছে, কিন্তু বৃষ্টির কারণে মনে হয়, তবে আছে মোটামুটি ভালো। ক্রেতার সামর্থ্য একটু কম, কিন্তু আগের দামে আছে মাল, আমাদের মুদি মাল। আগের যে রেট ওই রেটই আছে। তেলের দাম তো বেশ বেড়েই গেছে, কারণ 900 কত হয়েছে এখন 975 টাকা হয়ে গেছে এখন, কিন্তু তারপরে তেল দিচ্ছে না কোম্পানিগুলো। ওই যেমন ওদের লাভ কম, আমাদের লাভ কমাই দিছে, কমে রাখতে চায় না। বৃষ্টির কারণে প্রায় কেজিতে 20 টাকার মতো বেড়ে গেছে। বেচা বিক্রি ওরকম নাই, মানুষজন ঘর থেকে বের হচ্ছে না মনে হয়। আজকে ভালো আছে, বৃষ্টির জন্য একটু কম, বৃষ্টির জন্য অনেকে তো আসতে পারতেছে না। বিশ্বকাপ জয়ের মিশনে আরেকটি দৃঢ় পদক্ষেপ নিল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলের দুর্দান্ত গোলে মরক্কোকে 2-0 ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনালে উঠেছে দিদিয়ে দেশমের শিষ্যরা। ম্যাচের 60 মিনিটে পেনাল্টি মিসের আক্ষেপ ঘুচিয়ে এমবাপ্পে এবং 66 মিনিটে দেমবেলে গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন। এই গোলের মাধ্যমে 27 বছর বয়সী ফরাসি অধিনায়ক এমবাপ্পে চলতি বিশ্বকাপে লিওনেল মেসির সমান 8 গোল করলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন। একই সঙ্গে 1966 সালের পর প্রথম ফুটবলার হিসেবে টানা 2টি ভিন্ন বিশ্বকাপে অন্তত 10টি গোলে সরাসরি অবদান রাখার বিরল এক বিশ্ব রেকর্ড গড়েন তিনি। আগামী মঙ্গলবার টেক্সাসের আর্লিংটনে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন বনাম বেলজিয়াম ম্যাচের বিজয়ী দল। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে রাত 1টায় শেষ 4-এ ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও পার্বত্য জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত 5 দিনে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধস ও পানিতে ডুবে 33 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 15 জন রোহিঙ্গা। চট্টগ্রামের সাতকানিয়া সহ বিভিন্ন উপজেলায় প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী ও খাবার সংকটে রয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। এদিকে সাজেক ভ্যালিতে আটকে পড়া 561 জন পর্যটকের মধ্যে 461 জনকে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। সুনামগঞ্জে পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে তাহিরপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নামায় নীলফামারীতে বন্যার শঙ্কা কমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের এই ভারী বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে। এখন সাগরের মধ্যে বসবাস করি, খানা খেয়ে নাই পানির কারণে যাতায়াতের সমস্যা হচ্ছে, ফ্যামিলিগত সমস্যা হচ্ছে, রোগী নিয়ে যাইতে পারতেছে না হসপিটালে। আচরণ ছাড়া আর হয় না, আর একটা করে 200 ফুট বাড়ে আচরণ ছাড়া হয়ে আছে না। এখানে যদি বাঙ্গনটা কি ভেঙে যায় তাহলে প্রায় 100 পরিবার কি আমরা কি কষ্টে থাকবো। অনেক মানুষ পানি বন্দী অলরেডি এখনো, তো পানি তো বাড়তেছে। এরকম যদি বাড়তে থাকে তাহলে আনুমানিক ঘন্টা 2 ঘন্টার মধ্যে অনেক মানুষকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে। কয়েকদিন যেভাবে বৃষ্টি পড়ে আর কেন হলে তো ঘরের মধ্যে ঢুকে এখন তো আরো তো সামদিন ঘর বাইরে না পারে। সকালে পানি হয়, বিকালে কমে, বিকালে হয়, সকালে কমে। এরকম সরকার যদি আমাদের এই নদীর জন্য, তিস্তা নদীর জন্য যদি কিছু কাজ করতো, নদী খনন দিত, সেই আমাদের একটু হলেও অবসর পাইতাম। এই নদীর পাড়ের মানুষের আমাদের খুবই বিপদ। এই পানি ওঠে, এই কমে, খুব সমস্যার মধ্যে আমরা আছি। বিভিন্ন অঞ্চলে আমরা পরিদর্শন করছি, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে রোডের উপরে পানি চলে আসছে, যার ফলে মানুষজনের যাতায়াতের সমস্যা হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, মানুষজন আসা যাওয়া করতে পারছে না। সেসব জায়গায় আমরা অ্যাসেসমেন্ট করে দ্রুত ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করছি।
যশোরের শার্শায় নিরাপদ ও উচ্চমূল্যের ফল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়াতে বাস্তবায়ন করা হচ্ছে বিভিন্ন প্রদর্শনী কার্যক্রম। টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার শ্যামলাগাছি গ্রামে সুগার কিং জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষে মিলছে আশাব্যঞ্জক সাফল্য। কৃষকদের মধ্যে তৈরি হচ্ছে নতুন উদ্দীপনা। প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। কেবল শীত মৌসুমেই নয়, এখন গ্রীষ্মেও তরমুজ চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে যশোরের শার্শায়। নিরাপদ ও উচ্চ মূল্যের ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 20% জমিতে গড়ে তোলা হয়েছে সুগার কিং জাতের তরমুজের প্রদর্শনী। শ্যামলাগাছি গ্রামের কৃষক শাহিন হোসেনের ক্ষেতে মিলেছে আশাব্যঞ্জক ফলন, যা স্থানীয় কৃষকদের আগ্রহ ও প্রত্যাশা দুটোই বাড়িয়ে দিয়েছে। এই সাফল্য বদলে দিতে পারে এলাকার তরমুজ চাষের চিত্র। আনসিজনে একটা তরমুজ, মানে আমাদের উপজেলার স্যারেরা বলেছিল যে এই তরমুজটা লাগান, তার সেই হিসেবে এই তরমুজটা লাগানো বর্ষা ডাল সিজনে। তরমুজের ফলন মোটামুটি ভালো, খারাপ না। আমার হারভেস্ট এখনো করা হয় নাই, এতে ফলন আছে 120 থেকে 25 মণ। এর আগে আমরা এটা দেখিনি, এই সর্বপ্রথম উনি করেছে এ জায়গায়। মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালোই লাভবান হবে আর কি, যেভাবে ফল এসেছে, যেভাবে দাম আছে। এমন প্রদর্শনীগুলো সফল হলে স্থানীয় কৃষকদের মাঝে আধুনিক ফল চাষ আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছে কৃষি অফিস। কৃষি অফিসের মাধ্যমে আমরা তাকে উদ্বুদ্ধ করছি যে গ্রীষ্মকালীন তরমুজটা করার জন্য, এবং এটা দেখে এখানকার স্থানীয় অন্যান্য চাষিরা উদ্বুদ্ধ হচ্ছে যে এই নতুন ফসলটি করার জন্য। আমরা 20 শতক জমির জন্য 6টি প্রদর্শনী বাস্তবায়ন করেছি। প্রদর্শনীর আওতায় আমরা কৃষকদেরকে গ্রীষ্মকালীন তরমুজের বীজ, জৈব রাসায়নিক সার এবং বিভিন্ন ধরনের জৈবিক পরামর্শ প্রদান করেছি। মাঠে তরমুজের অবস্থা এখন ভালো, এবং যেহেতু অসময়ের তরমুজ, কৃষক ভালো একটা দাম পাবে বলে আমরা আশাবাদী। যশোর অঞ্চলে প্রায় 1 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন তরমুজের আবাদ হয়েছে। টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রতি 20 শতক জমির জন্য বাস্তবায়ন করা হয়েছে 6টি প্রদর্শনী। চ্যানেল এস নিউজ ডেস্ক। সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ধাপে ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদে। এ নিয়ে নানা প্রত্যাশার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কাও রয়েছে সাধারণ ভোটারদের মাঝে। তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত থাকছে সীমা প্রধানের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। বহু জল্পনা কল্পনার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তৃণমূলের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নির্বাচন কমিশন ও সরকারের সমন্বয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সারা দেশে 64 জেলা, 503 উপজেলা এবং 4599টি ইউনিয়নে ধাপে ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগতে পারে 10 থেকে 12 মাস। নির্বাচনের সম্ভাব্য আয়োজন ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অতীতের বিতর্কিত নির্বাচন নিয়ে অভিজ্ঞতা টেনে নিরপেক্ষ ভোট নিয়ে সংখ্যা প্রকাশ করছেন কেউ কেউ। 91 ইলেকশন ভালো হয়েছে, 96 ইলেকশন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু 2001 সালের ইলেকশন ভালো হয়েছে, কিন্তু পরবর্তী যে ইলেকশনগুলো হয়েছে ওগুলো ইলেকশন বলা হয়। তবে নতুন সরকারের অধীনে রয়েছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও। আমাদের প্রত্যাশা এটাই যে সুস্থ সমাজ আমরা ভালোভাবে থাকতে চাই, এরকম নির্বাচন যাতে মনে করেন ভালোভাবে হয়। ভেজাল মুক্ত নির্বাচন চাই, কারণ দেশে তো দুর্নীতির অভাব দেখি নাই, অনেক আগে দেখছি আমরা দুর্নীতি, এটা সেটা আমরা নির্বাচন ভোট দিতে পারি না। এবার যাতে সুষ্ঠু নির্বাচন হয়, প্রশাসন যাতে ভালো হয়, অবকাঠামো যেন ভালো, শরীর চাই, সুস্থভাবে থাকতে চাই। এদিকে নির্বাচন কমিশন বলছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলো অক্টোবরেই হতে পারে প্রথম ধাপের ভোট। ভোটার তালিকা বলেন, ব্যালট বাক্স বলেন, ইউনিয়ন পুলিং স্টেশন বলেন, পুলিং অফিসার নিয়োগ বলেন, এগুলো সবগুলো কাজ চলতেছে। অর্থাৎ একটা ভোট করতে যে সমস্ত জিনিস প্রয়োজন, যে সমস্ত পদক্ষেপ প্রয়োজন, সবগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেটা অক্টোবরে ভোট হবে, এইটাকে ধরে কাজ করা হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনে প্রাথমিকভাবে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা না থাকলেও পরিস্থিতি বিবেচনায় তাদেরকে প্রস্তুত রাখা হবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। সেনাবাহিনী আমরা প্রথম কাউকে ডাকবো না, শুধু আমাদের পুলিশ, বিজেপি এবং আনসারকে নিয়োগ করব। যদি এক ধাপ করার পরে যদি দেখা যায় যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিছু অবনতি হয়েছে, তাহলে পরবর্তী নির্বাচনে পরবর্তী ধাপে আমরা বিষয়টাকে আরেকভাবে মূল্যায়ন করব বা রিভিউ করব। নির্বাচন কমিশনের দাবি, নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা প্রশ্ন না উঠে, সেই লক্ষ্যে প্রতিটি ধাপের জন্য নেওয়া হচ্ছে আলাদা প্রস্তুতি। সরকারের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হচ্ছে রোডম্যাপ। এক ধাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী ধাপগুলোকে আরও ত্রুটিমুক্ত করার পরিকল্পনাও রয়েছে কমিশনের। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে নানা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ধাপে ধাপে প্রতিটি এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রেখে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়াই নির্বাচন কমিশনের এবারের প্রধান চ্যালেঞ্জ। সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে জোরে সোরে। সব মিলিয়ে তৃণমূলে গণতন্ত্রের নতুন এই যাত্রায় ভোটারদেরও রয়েছে ব্যাপক আগ্রহ। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ও বায়ুচাপের তারতম্যের কারণে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের 8টি বিভাগেরই অধিকাংশ স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 211 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। ঠাকুরগাঁওয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও ভুল্লি উপজেলার সবদল হাট নামক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বন্যপ্রাণী তক্ষক, হেরোইন, গাঁজা, 10 পিস ইয়াবা ও নগদ 83,000 টাকা সহ ফিরোজ নামের এক যুবককে আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ সহ অন্যান্যরা। ম্যাজিস্ট্রেট জানায়, তক্ষকটি কিভাবে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে কোনো অবৈধ বন্যপ্রাণী পাচার চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বন্যপ্রাণী আইনে মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর মোহনপুর গ্রামের 6 বছরের শিশু নিশাতকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার চার্জশিট দাখিল এবং অভিযুক্ত আসামি ইছা মিয়ার ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কাউতলিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, মামলার 3 মাস পেরিয়ে গেলেও এখনও চার্জশিট দেওয়া হয়নি। এই ধরনের মামলায় তদন্তকারী কর্মকর্তা দুর্বলতা দেখালে তাকেও আইনের আওতায় আনা উচিত। জেলা জামায়াতের সভাপতি মাওলানা মোবারক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল ও নিহত নিশাতের মা আকলিমা আক্তার সহ আরও অনেকে। বিএনপি সরকার ক্ষমতায় এসে মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের 0 পয়েন্টের শহীদ চত্বর থেকে এ পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে পথসভায় মিলিত হয়। উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ সহ আরও অনেকে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ সকালে তিনি চট্টগ্রামে পৌঁছে সরাসরি বাঁশখালী উপজেলার বন্যা কবলিত দুর্গত এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন। এরপর তার সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কর্মসূচি রয়েছে। পরিদর্শনকালে ডাক্তার শফিকুর রহমান বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সর্বস্তরের মানুষকে সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান ও শাহজাহান চৌধুরী এমপি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বরিশালের আগৈলঝাড়ায় গ্রেফতার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, চুরির মামলায় গ্রেফতার রিয়াজ ফকির থানার হাজতে নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার বিকেলে স্বজন ও স্থানীয় শতাধিক মানুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় প্রবেশ করে হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।